আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা ইতিমধ্যে অ্যাডভোকেটশিপ মাস্টার ক্লাস সিরিজের প্রথম পর্ব দেখেছেন এবং যারা দ্বিতীয় পর্ব দেখেছেন, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তৃতীয় পর্ব বা পরবর্তী পর্বগুলো আমরা কবে পাব। আর অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য। আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই অপেক্ষায় ছিলেন, আর যাদের ভালো লাগেনি তারাও হয়তোবা অপেক্ষায় ছিলেন যে পরবর্তী এপিসোডটা কীরকম হয়। যাই হোক, আমরা সময় স্বল্পতার কারণে অনেক সময় পারি না, আদালতে ব্যস্ততা থাকার কারণে অনেক সময় আপনাদের পাশে দাঁড়ানোটা কষ্টকর হয়ে যায়। যারা বিশেষ করে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অনেকেই জানতে চেয়েছেন আমি কবে থেকে এমসিকিউ ক্লাস শুরু করব, তারা অংশগ্রহণ করতে চান। তাদের প্রতি আহ্বান, আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের সহযোগিতায় কাজে লাগবে। আর যদি আমি কখনো এমসিকিউ ক্লাস শুরু করি, আপনারা সেগুলোয় অংশগ্রহণ করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাডভোকেটশিপ মাস্টার ক্লাস সিরিজ প্লে লিস্টে আপনারা ক্লাসগুলো পাবেন। পরবর্তী ক্লাসগুলো আমি খুব শীঘ্রই আরও দ্রুততার সাথে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তবে আজকে আপনাদের সাথে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে বোর্ডে দেখতে পেরেছেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। এই আইনটিতে আসলে আমি যেই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন অ্যাডভোকেটশিপ ক্লাস মাস্টার ক্লাস সিরিজের মাধ্যমে, আমি কিন্তু মূল আইনে ঢুকে এক একটা ধারা ধরে ধরে আলোচনা এখনও শুরু করিনি। আমি শুধু আপনাদের এক একটা সাবজেক্টে কতটুকু কোন জায়গায় কি আছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে করে আপনারা একটা সাবজেক্ট সম্পর্কে, একটা আইন সম্পর্কে আগে ধারণা লাভ করুন। যদি আপনার একটি আইনের পুরো গঠনটা যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি যতবার মুখস্থ করবেন, যেভাবেই মুখস্থ করবেন, ততবারই আপনার মাথা থেকে ছুটে যাবে, ততবারই আপনি ভুলে যাবেন এবং আপনি সমস্যার সম্মুখীন হবেন। আরেকটি কথা আপনাদের সাথে না বললেই নয়, সেটা হচ্ছে এই যতগুলো আপনারা এমসিকিউ সাবজেক্ট, মানে যতগুলো আইন আপনারা পড়বেন, ততগুলো আইন যেভাবে আছে সেইভাবে পড়ার চেষ্টা করুন। তাহলে আপনি দীর্ঘ যে সময়টা প্র্যাকটিস করবেন আদালত অঙ্গনে, তাহলে আপনার সেগুলা কাজে লাগবে। আর আপনি যদি নতুন করে সূত্র আবিষ্কার করেন, সেই ক্ষেত্রে সেই সূত্র দিয়ে যদি পড়েন, এইভাবে আপনি সূত্র মনে রাখতে পারবেন না। আপনি কয়েক মাস পর পর সেগুলো ভুলে যাবেন এবং যখন প্র্যাকটিসে আসবেন আদালতে, তখন আরও দ্রুত ভুলে যাবেন। কারণ আপনাকে তখন আদালতে শত আইন নিয়ে ব্যস্ত থাকতে হবে, শত আইন প্রতিদিন পড়তে হবে। মিনিমাম 100 আইন তো আপনাকে প্রতিদিন এটা সেটার উপর দেখতে হবে। তখন আপনি ওই সূত্রগুলা ভুলে যাবেন। 3-3-6-9, 6-9-9-9, 3-3, এগুলা আসলে আপনি কতগুলা মনে রাখবেন। তাই আইন যেভাবে আছে সেইভাবে আইনটাকে আপনার আত্মস্থ করার চেষ্টা করুন, তাহলে আপনাদের আসলে বেশি কাজে লাগবে। আর যদি পারেন, আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, সেটা আইনটা যেভাবে আছে সেইভাবেই এখানে রাখা হয়েছে। এটা কোনো আবিষ্কারের বিষয় না। আসলে এটা যখন যারা আইনটা তৈরি করেন বা আইনটা প্রণয়ন করেন, যারা আইনটা তৈরি করেছিলেন, তারাই কিন্তু একটা সূত্র দেয়া আছে সেটা, কারণ এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আইনগুলা তৈরি করা, লেখা। অতএব আমরা যদি তার গঠন অনুপাতে তাকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে সেটা আপনার মনে থাকবে এবং কাজে লাগবে। আর এইটাকে ভেঙে, এই আইন যেটাকে যেভাবে সাজানো আছে বইতে এবং আইনে, মূল আইনে, আমি যদি সেটাকে ভেঙে আবার নতুন করে আরেকটা সূত্র তৈরি করি, তাহলে কিন্তু আপনার এটাও মনে রাখতে হবে একসময়, আবার নতুন করে যে সূত্র আপনি আবিষ্কার করছেন নিজের মন মর্জি, তাহলে সেখান থেকে আবার আপনাকে পড়তে হবে। তাহলে আপনার ব্রেইনে ডাবল প্রেশার পড়বে। আপনি এমসিকিউ পরীক্ষা সহ আগামী দিনে যে প্র্যাকটিসের জন্য আপনি নিজেকে তৈরি করছেন, সেখানেও আপনাকে কষ্ট পেতে হবে এবং আপনার ব্রেইনের উপর প্রেশার পড়বে। একসময় মনে হবে আইন বুঝি এতই কঠিন যা আমার পক্ষে প্র্যাকটিস করা সম্ভব নয়। তাই আইন যেভাবে আছে তাকে সেভাবে রেখেই মুখস্থ করুন, অথবা মেমোরাইজ করার চেষ্টা করুন, অথবা বারবার পড়ে সেটাকে প্র্যাকটিসে নিয়ে আসুন, তাহলে আপনার জন্য সহজ হবে। তাই দেখুন, আমি যেভাবে আইনটা আছে তার সেই ধারাগুলো এবং সেই তফসিলটা, তার অধ্যায়টা রেখেই আপনাদের সাথে আলোচনা করি। তাহলে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন আইনটাকে কিভাবে পড়তে হবে এবং কিভাবে আইনটাকে চর্চা করলে আপনার মনে রাখাটা সহজ হবে। তাই আমরা যারা ব্যস্ত রয়েছি বিভিন্ন অঙ্গনে, তাই যারা শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কোর্টেও ব্যস্ত থাকেন, তাদেরও
এইভাবে যদি আপনি পড়েন এবং আপনি যখন আইনটা প্রয়োগ করবেন আপনার সিনিয়রের সাথে থেকে, তখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যে আইনের কোন অংশ থেকে আপনি কোন জিনিসটা প্রয়োগ করছেন। তাই আসুন আমরা প্রথমেই শুরু করি আমাদের আলোচনা। আমি আপনাদের সাথে যদি আলোচনা শুরু করি তাহলে প্রথম দিকে আমাকে বলতে হবে আমার আইনটা হচ্ছে দি লিমিটেশন অ্যাক্ট 1908, মানে তামাদি আইন 1908। তাহলে তামাদি আইন এই 1908-এর দুইটা ভাগে আমরা যদি ভাগ করি, তাহলে আপনি যদি বইটি খুলেন তাহলে আপনি দেখবেন বইটিতে প্রথম একটি ভাগ রয়েছে, যেটা হচ্ছে ধারা, এবং সর্বশেষ যদি আপনি দেখেন তফসিল। তাহলে ধারাটা কি? ধারায় আমরা দেখেছি যে ধারায় আমরা দেখি 29টি ধারা রয়েছে, আর যদি 29-এর সাথে 3টি ধারা যোগ করি তাহলে 32টি ধারা রয়েছে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে আমরা জানি 3টি ধারা কিন্তু বাতিল, এই 3টি ধারা বাতিল, 29টি ধারা একটি সচল, আর মোট হলো 32টি ধারা। তাহলে আমরা মনে রাখাটা আমাদের জন্য খুবই সহজ। আমরা যদি চোখ বন্ধ করে মনে রাখি বা এই ক্লাসটা যদি আমরা স্মরণে রাখি, বা আপনার মোবাইলে আপনি যদি এই ভিডিওটা আপনি লাইক দিয়ে রাখেন, বা আমাদের মাস্টার ক্লাস সিরিজটা আপনি যদি সার্চ দিয়ে রাখেন, তাহলে মাস্টার ক্লাস সিরিজের যে প্লে লিস্টটা রয়েছে সেটা যদি আপনি বারবার দেখেন, কয়েকবার দেখেন, তাহলে কিন্তু আপনার মাথায় এবং স্মরণে সাথে স্মৃতিশক্তিতে অটোমেটিক্যালি সেটা আসবে আমার বিশ্বাস। তাহলে আমরা যদি লিমিটেশন অ্যাক্টকে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একদিকে তফসিল আর একদিকে হচ্ছে ধারা। ধারা আমরা পেয়ে গেলাম 29টি এখন সচল রয়েছে, আর 3টি ধারা বাতিল। যদি একসাথে প্রশ্ন আছে যে তামাদি আইনে ধারা কয়টি, তাহলে কিন্তু আমরা 32টিও লিখতে পারবো। যাই হোক, আমাদের এখন ধারা হচ্ছে তামাদি আইনে বাতিল বাদে 29টি ধারা রয়েছে। আর অপরদিকে আমরা যদি দেখি তফসিল কয়টি রয়েছে আমাদের এখানে, তফসিল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তফসিল, 3টি তফসিল রয়েছে। এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল, আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি মনে রাখার জন্য। এখানে প্রথম তফসিল রয়েছে। প্রথম তফসিলকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা এখানে আলাদা করেছি। আপনারা দেখুন এখানে একটু খেয়াল করুন, সেটা হচ্ছে প্রথম ভাগ আর দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টি ভাগকে আপনারা যদি খেয়াল করুন আলাদা আমরা দেখার চেষ্টা করি। প্রথম ভাগে রয়েছে অনুচ্ছেদ 1 থেকে 50। 1 থেকে 50 অনুচ্ছেদে যে সকল তামাদির কথা বলা হয়েছে তা হচ্ছে মোকদ্দমা দায়েরের তামাদি, মোকদ্দমা দায়েরের তামাদি, মোকদ্দমা দায়েরের তামাদি, অর্থাৎ মূল মামলা আমরা যখন দায়ের করতে যাব তখন আমরা কি তামাদি গণনা করব, কতটুক আমাদের তামাদি দেয়া আছে আইনে, সেটা আমরা কোথায় পাবো? অনুচ্ছেদ 1 থেকে 49। তাহলে যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসে 50 অনুচ্ছেদ, 51 অনুচ্ছেদ বা পরবর্তী 50 থেকে 83 অনুচ্ছেদ, 50 থেকে 83 অনুচ্ছেদ যদি মোকদ্দমা দায়ের সংক্রান্ত কোনো প্রশ্ন এমসিকিউতে আসে, তাহলে আপনি চোখ বন্ধ করে এই অনুচ্ছেদগুলো বাদ দিয়ে দিতে পারেন। তখন আপনার মাথায় শুধু খেলবে 1 থেকে 49 অনুচ্ছেদে কোন তামাদিরগুলা কথা বলা আছে। তখন কিন্তু মোকদ্দমা দায়ের সংক্রান্ত হলে আপনি এর মধ্যেই খুঁজবেন, অর্থাৎ 1 থেকে 49-এর মধ্যে আপনি কিন্তু খুঁজবেন। তাহলে 1 থেকে 49 আমরা পেলাম মোকদ্দমা দায়েরের তামাদি। এখন আসেন পরের দ্বিতীয় ভাগ আমরা পড়ছি, কোথায় পড়ছি খেয়াল করুন। তফসিল, প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল, দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল। প্রথম তফসিল অ্যাক্টিভ রয়েছে। প্রথম তফসিলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম ভাগে বলা হয়েছে অনুচ্ছেদ 1 থেকে 49, যেটা মোকদ্দমা সরাসরি যখন আমরা আদালতে কোনো মোকদ্দমা দায়ের করতে যাই, দেওয়ানি মোকদ্দমা, তখন আমাদেরকে যেই সময়ের মধ্যে যেতে হবে মোকদ্দমা দায়েরে, সেটা হচ্ছে মোকদ্দমা দায়েরের তামাদি বলা আছে 1 থেকে 49 অধ্যায়ের মধ্যে। আর দ্বিতীয় ভাগে আমরা যদি পড়ি, সেখানে আমরা পাই 150 থেকে 157। এখানে কিন্তু বলা আছে মোকদ্দমা আপিলের তামাদি সম্পর্কে, অর্থাৎ কোনো একটা মোকদ্দমা যদি রায় হয়ে যায় বা কোনো কারণে খারিজ হয়ে যায়, তাহলে সেই রায় বা ডিক্রির বিরুদ্ধে বা খারিজ আদেশের বিরুদ্ধে আমরা
কত দিনের মধ্যে আপিল করব সেই সম্পর্কে বলা আছে এই 50 অনুচ্ছেদ থেকে 57 অনুচ্ছেদের মধ্যে। তাহলে 150 অনুচ্ছেদ থেকে 157 অনুচ্ছেদ কিন্তু আপিল সংক্রান্ত অনুচ্ছেদ। আর এই অনুচ্ছেদটা কোথায় আছে? প্রথম ভাগের কিসের প্রথম ভাগে? তফসিলের। তফসিলটা কোথায় আছে? এই ধারার যতগুলা রয়েছে তামাদি আইনের, সেই ধারার একদম শেষ অংশে বইয়ের শেষ দিকে তফসিলটা রয়েছে। অবশ্যই প্রত্যেকে মূল বইটা খুঁজে একবার দেখবেন যে আসলে তফসিল এর কতগুলা অনুচ্ছেদ রয়েছে, কি কি অনুচ্ছেদ রয়েছে, একবার হলেও রিডিং পড়বেন। গাইড বইয়ে পরে দেখবেন, আগে মেইন বইটা দেখে আপনি বুঝে নেন কতটুকু বইটার পরিধি রয়েছে। তারপর যদি আপনি যে কোনো গাইডই পড়েন না কেন, আপনি আর কোনো ধরনের মিসগাইডেড হওয়ার সুযোগ থাকবে না। তাই মূল বইটি অবশ্যই চেক করে নেবেন। এখন আসেন, আমরা পাইলাম প্রথম ভাগে সেটা হচ্ছে মোকদ্দমা দায়ের, দ্বিতীয় ভাগ হচ্ছে আপিল সংক্রান্ত তামাদি, আর তৃতীয় ভাগে যেটা বলা হচ্ছে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ আমরা কিসের ভাগ করছি? মনে রাখবেন, তফসিলের প্রথম ভাগ, সেটা প্রথম তফসিলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ করতেছি। দ্বিতীয়, তৃতীয় তফসিল ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। প্রথম ভাগ আমরা পড়েছি, দ্বিতীয় ভাগও আমরা জানি, এখন তৃতীয় ভাগ জানবো। সেটা হচ্ছে মামলা চলমান অবস্থায়, মোকদ্দমা বা মামলা চলমান অবস্থায় কোনো দরখাস্তে যদি আমরা দায়ের করতে যাই, যেমন ধরেন কোনো একটা সিভিল মোকদ্দমা চলাকালীন অবস্থায় কোনো আদেশে আপনি সংক্ষুব্ধ হলেন, তাহলে সেই সংক্ষুব্ধ আদেশের বিরুদ্ধে যদি কোনো একটা দরখাস্ত আপনি দিতে যান, সেই ক্ষেত্রে আপনার দরখাস্তের তামাদি কতটুকু হবে সেটা 158 থেকে 183 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে। অথবা মোকদ্দমা চলাকালীন অবস্থায় যদি কোনো দরখাস্ত আপনার দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই অনুচ্ছেদগুলো অবশ্যই মেনটেন করতে হবে, অবশ্যই এই অনুচ্ছেদ সম্পর্কে জানতে হবে। তাই আপিল সংক্রান্ত যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসে, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে 150 থেকে 157 মধ্যে টিক চিহ্ন দেওয়ার জন্য সচেষ্ট হবেন। তাহলে কিন্তু আপনি ভাগ করে ফেলতে সক্ষম হলেন যে মোকদ্দমার যে তামাদির বর্ণনা করা আছে তফসিলের প্রথম ভাগে, প্রথম তফসিলের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ভাগে কিন্তু 1 থেকে 183 যে অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অনুচ্ছেদে 1 থেকে 49, আর দ্বিতীয় ভাগে বলা হচ্ছে 150 থেকে 157, আর 158 থেকে 183 পর্যন্ত তৃতীয় ভাগে আলোচনা করা হয়েছে, যেগুলো হলো দরখাস্তের তামাদির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা ইতিমধ্যে পরিষ্কার ধারণা পেতে সক্ষম হয়েছেন যে তামাদি আইনের তফসিলে কিভাবে বিষয়গুলা, অনুচ্ছেদগুলা ভাগ করে দেয়া আছে। এইভাবেই কিন্তু আপনি মনে রাখার চেষ্টা করবেন। ভুলেও আপনি যদি আবার চেষ্টা করেন যে 3 বছরের কতগুলা, 5 বছরের কতগুলা, 6 বছরের কতগুলা, তাহলে কিন্তু আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন, তখন মূল আইনে কিভাবে বর্ণনা আছে সেটা ভুলে গিয়ে আপনি নতুন একটা তামাদি আইন আবিষ্কার করার চেষ্টা করবেন, যেটা আপনাকে অনেক কষ্ট দিবে এবং আপনি মূল আইনটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও সুযোগ থাকবে। তাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, তামাদি আইন একটা সুন্দর আইন, সেটাকে মনে রাখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করবেন, কারণ তামাদি আইনটা এইভাবেই প্রকৃতভাবে সাজানো আছে। এখন আসেন আমরা চেষ্টা করি, আমি ধারা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং ধারা যেইগুলা রয়েছে সেই ধারাগুলাকে আমরা যদি এখানে দেখি, ধারাগুলাকে কিন্তু বিভিন্ন অধ্যায় আকারে আইনে ভাগ করে দেওয়া আছে। তো আমরা যদি অধ্যায় দেখি, প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, এই 5টা অধ্যায়তেই কিন্তু তামাদি আইনকে ভাগ করে দেয়া আছে। এখন আমরা যদি প্রথম অধ্যায় দেখি, প্রথম অধ্যায়ে কিন্তু আমাদের জন্য মাত্র 2টি ধারা রয়েছে। সেটি কিরকম আমরা এখানে যদি একটু লিখি, সেটা হচ্ছে 1 এবং 2 ধারা। ধারা 1 থেকে 2, ধারা 1 থেকে 2 আলোচনা করা হয়েছে তামাদি আইনের প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ে 1 থেকে 2 কি বলা হয়েছে? প্রারম্ভিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং 2 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে যে বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে সেখানে ধারণা দেওয়া হয়েছে।
আর ১ নম্বর অধ্যায়ে আমরা যদি ১ নং ধারাটি দেখি, সেখানে বলা হচ্ছে এই আইন ১৯০৮ সনের তামাদি আইন নামে অবহিত করা হবে। তাই তামাদি আইনের আমরা যেই নামটা পাই সেটা কিন্তু প্রথম ধারার অবলম্বনেই দেওয়া হয়েছে। আর এটা পুরো বাংলাদেশে কার্যকর হবে। আর যেটা ৩১শে এই আইনের ৩১ ধারাটি অবলম্বন কার্যকর হবে। এই আইনের ধারাগুলো ১৯০৯ সনের ১ জানুয়ারি হতে অ্যাক্টিভ হবে। এই হচ্ছে মোটামুটি প্রথম অধ্যায়ে আমাদের যে দুটি ধারা রয়েছে সেটির আলোচনা। দ্বিতীয় ধারাতে কিন্তু বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে যারা এই আইনটি পড়েছেন তারা কিন্তু এই সকল বিষয় অনেকেরই মুখস্থ রয়েছে। তাই যাদের ইতিমধ্যে তামাদি আইন মুখস্থ হয়ে গেছে তারা কিন্তু এক ঝলকে এটা দেখলে আত্মস্থ করা আপনাদের জন্য সহজ হবে। আর যারা ইতিমধ্যে তামাদি আইন সম্পর্কে পড়া শুরু করেননি তাদের জন্য কাজে লাগবে। আর আমি প্রত্যেকটা ধারা নিয়ে আলাদা একটা এপিসোড আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো হচ্ছে যেই ধারার আলোচনা শুনলে আপনারা তামাদি আইনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সম্পর্কে জানতে পারবেন। আর দ্বিতীয় ধারা যেটা আমরা প্রথম অধ্যায়ের ১ ও ২ ধারায় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, সেখানে ধারা ২-তে যে সকল সংজ্ঞার কথা বলা হয়েছে সেখানে দরখাস্তকারী, বিনিময়পত্র, মুচলেখা, বিবাদী কাকে বলে, ব্যবহার সত্য কাকে বলে, বিদেশ কাকে বলে, সরল বিশ্বাস কাকে বলে, বাদী কাকে বলে, অঙ্গীকার পত্র কাকে বলে, মোকদ্দমা, ওসি কিংবা জিম্মাদার, এই সংজ্ঞাগুলা নিয়ে ডিসকাশন করা হয়েছে ধারা ২-তে। আর ধারা ১-এ আমরা তামাদি আইনের নাম, এটা কতটুকু এক্সটেন্ডে কাজ করবে অর্থাৎ সমগ্র বাংলাদেশে, আর কখন কার্যকর হবে, এই ৩টি প্রশ্ন কিন্তু উত্তর ১ নম্বরে দেওয়া আছে। আর ২ নম্বর ধারায় বলা আছে সংজ্ঞাগুলা কি হবে, এবং এই আইনটা বুঝতে হলে যে সকল সংজ্ঞা আমাদের মাথায় রাখতে হবে সেগুলা আমরা ২ নম্বর ধারা থেকে পাই। ৩ নম্বর অধ্যায় দেখেন, এখানে মামলা, আপিল ও দরখাস্তের তামাদি সম্পর্কে বলা হয়েছে। কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং, এটার সাথে যদি এই দ্বিতীয় অধ্যায়টাকে যদি আমরা এই ৩টি ভাগের সাথে একটু চিন্তা করি, মোকদ্দমা দায়েরের তামাদি, আপিলের তামাদি, দরখাস্তের তামাদি, এই সব বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এবং এটার সাথে কিন্তু তফসিলের প্রথম তফসিলের ৩টি ভাগের মিল রয়েছে। মোকদ্দমা দায়েরের তামাদি কতদিন হবে সেটা কিন্তু প্রথম ভাগে বলা আছে, দ্বিতীয় ভাগে আপিল এবং তৃতীয় ভাগে দরখাস্তের তামাদি স্পেসিফিক করে এখানে বলা আছে। এখন আমরা দেখব যে এখানকার যে বিষয়টা দ্বিতীয় অধ্যায়ে আমরা কি দেখতে পাই। দ্বিতীয় অধ্যায় যদি আমরা একটু দেখতে চাই আমাদের এই আইনে আমাদেরকে কতটুকু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মামলার তামাদি ইত্যাদি খারিজ হবে। এখানে কোন কোন সেকশন ৩ থেকে এখানে আলোচনা করা হয়েছে ১১। তাহলে ধারা আমরা দিয়ে দেই, ধারা ৩ থেকে ১১। যারা এই ভিডিওতে এই দেখার সুযোগ হচ্ছে বা নিজেদের বই রয়েছে তাদের প্রতি অনুরোধ, এই ক্লাসটা যখন দেখবেন আপনার নিজের বইয়ের সাথে সেটাকে মিলিয়ে দেখার একটু চেষ্টা করুন। তাহলে আপনার বইতে যখন আপনি মার্ক করে ফেলবেন, পরবর্তী পরীক্ষায় বা পরীক্ষার আগের সময় আপনি কিন্তু দ্রুত রিভিশন দেওয়া আপনার জন্য সহজ হবে। এবং আমরা যেই অধ্যায়টা নিয়ে এখন আলোচনা করছি সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। সেখানে মামলা, আপিল ও দরখাস্তের তামাদি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে তৃতীয় ধারায় যে যদি মোকদ্দমার যে তামাদি অন্তে যদি আমরা কোনো মোকদ্দমা দায়ের করতে যাই সেটা খারিজ হবে। এইভাবে ৪ নম্বর ধারায় বলা হচ্ছে আদালত বন্ধ থাকাকালীন অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে আমরা কি করব। এছাড়া বলা হচ্ছে ৫ নম্বর ধারায় কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণ, আর ৬ নম্বর ধারায় বৈধ অপারগতা, ৭ নম্বর ধারায় কতিপয় দরখাস্তের একজনের অপারগতা হলে কি হবে, বিশেষ ব্যতিক্রম ৮ নম্বর ধারায়। আর ৯ নম্বর ধারা সময়ের অবিরাম চলন সম্পর্কে বলা হয়েছে। ১০ নম্বর ধারায় প্রকাশ্য ট্রাস্টি ও তাদের এজেন্টবৃন্দের মামলা আর বৈদেশিক চুক্তির উপর মামলা, এই সকল বিষয় হচ্ছে
এই 3 থেকে 11 এই 11 এই ধারাগুলো নিয়ে আমি যেহেতু আরেকটি ভিডিও আপনাদের সাথে আলোচনা করব, সেই ভিডিওতে ডিটেল আলোচনা করব। এই ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আমি সংক্ষিপ্তভাবে এই আলোচনা শেষ করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এই ধারাগুলা নিয়ে। আরেকটি ভিডিও করব যে এই অনুচ্ছেদগুলা 1 থেকে 183 অনুচ্ছেদগুলা মনে রাখার জন্য সেইগুলাকে ভাগ করে একটা আলোচনা অবশ্যই দাবি রাখে। তবে এই আলোচনাটি আগে আপনাদের শোনা দরকার বলে আমি মনে করেছি, তাই এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি। তৃতীয় অধ্যায়ে যদি আমরা দেখি, যেটা রয়েছে আমাদের 12 থেকে 25 ধারা, 12 থেকে 25 এখানে বলা হচ্ছে তামাদির সময় হিসাব। একটা তামাদির গণনা মানে কিভাবে করা হবে, হিসাবটা কিভাবে করা হবে যখন আমরা কোনো একটা মোকদ্দমা তামাদিতে বারিত হয়ে যায় বা কোনো একটা আপিল করতে গেলে যখন আমরা দেখি নির্দিষ্ট সময়, এখানে যেটা বলে দেয়া আছে এই 150 থেকে 157, ধরেন কোনো একটা মামলা আপিল করতে হবে, সেটা 7 দিনের মধ্যে অথবা 30 দিনের মধ্যে অথবা 60 দিনের মধ্যে অথবা 90 দিনের মধ্যে। সেই 90 দিনটা পার হয়ে গেলে আমি তামাদিটা গণনা করব কিভাবে, সেই পদ্ধতি সেই বিষয় নিয়ে বলা আছে ধারা 12 থেকে 25-এর মধ্যে। আইনানুগ কার্যকরিতা যেরকম যে পরিমাণ সময় হিসাব থেকে বাদ দিতে হবে সেটা 12 ধারা। এছাড়া যে সকল আলোচনা করা হয়েছে বাংলাদেশ ও অন্যান্য কয়েকটি এলাকা থেকে বিবাদী অনুপস্থিত থাকলে সেটা বাদ যাবে 13 ধারা। তাহলে কিন্তু সময়গুলা কিভাবে বাদ যাচ্ছে, কখন বাদ দিতে পারবো, কখন বাদ দিতে পারবো না, এবং সেই সময়গুলা বাদ পড়লে পরে আমার কতটুকু সময়ের মধ্যে আমি আপিল বা অন্যান্য দরখাস্ত দায়েরের জন্য সেই সময়টুকু পাবো, সেটা বলা হচ্ছে ধারা 12 থেকে 25-এর মধ্যে এই আলোচনাটুকু করা হয়েছে। এছাড়া আমরা যদি দেখি 15 ধারায় বলা হচ্ছে কার্য ধারা স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে। এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস আর সাসপেন্ডেড। কোনো প্রসিডিংস যদি থেমে থাকে বা কখনো যদি কোনো কার্যক্রম স্থগিত থাকে তাহলে কিভাবে এই সময়টুকু বাদ দিব, সেটা আমরা ধারা 15 থেকে পাবো। 16তে বলা হচ্ছে ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যক্রম মুলতবি থাকাকালীন অবস্থায় সময় বাদ দিতে হবে। আর 17তে বলা হচ্ছে মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল, সেই ক্ষেত্রে আমাদের কি হবে। যাই হোক, এই আলোচনাটা একটু দীর্ঘ সময় সাপেক্ষের আলোচনা। আর চতুর্থ ভাগটা আমি চলে যাই, যে আজকে আমাদের ইতিমধ্যে আলোচনাটি 22 মিনিটের উপরে হয়ে গেছে, তাই আমরা যেহেতু ধারা নিয়ে আপনাদের সাথে আরেকটি পর্ব করব, তাই আমি ধারায় একটু কম এমফাসিস দিচ্ছি, শুধু অধ্যায় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। চতুর্থ অধ্যায়ে বলা হচ্ছে দখল বলে মালিকানার অধিকার লাভ কখন হয়, সেটা চতুর্থ অধ্যায়। সেখানে আমরা কোন কোন ধারা নিয়ে আলোচনা করব, 26, 27, 28। তাহলে এখানে আমরা 3টি ধারা দিয়ে দেই, 26, 27, 28। 26, 27, 28 এই 3টি ধারার সাথে রিলেটেড হচ্ছে চতুর্থ অধ্যায়, যেখানে দখল বলে মালিকানার অধিকার লাভ কিভাবে হয় এখানে আমরা জানব। ব্যবহার সত্ত্ব সমূহ লাভ, একুইজিশন অফ রাইট টু ইজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। 26 ধারাটা, 27 ধারাটাও পার্শ্ববর্তী এলাকায় অধিকার লাভের পক্ষে অনুকূল বা সময় অর্জন অব্যাহতি থাকবে, সেটা হচ্ছে 27 ধারা। এটাকে এক্সক্লুশন ইন ফেভার অফ রিভিশনার্স অফ সার্ভেনিয়ান ট্যালেন্ট। আর 28 ধারায় বলা হচ্ছে সম্পত্তির অধিকার হারানো, এটা খুবই ইম্পর্টেন্ট 28 ধারা। এই 3টি ধারা নিয়েই আসলে বিশাল ডিসকাশনের আর সময় এই দাবি রাখে, যেটা আমি মনে করি 26, 27, 28, যেটা অধিকার বলে মালিকানা দখল বলে মালিকানার অধিকার লাভ হিসাবে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় কিন্তু খুবই সংক্ষিপ্ত, যেটা আমরা জানি 29, 30, 31, 32 ধারা, সেটা আমি লিখে দিই 29 থেকে 32। এটা খুব মানে আমাদের জন্য প্রয়োজনীয় এই কারণে যে এখানে বাতিল সংক্রান্ত ধারা, যেমন 30, 31, 32 এই 3টা ধারা বাতিল। এখানে 30, 31, 32 এই 3টা ধারা বাতিল। আর যে 29 ধারা রয়েছে সেটা হচ্ছে ব্যতিক্রম বা সংরক্ষণ, আমরা যেটা
ব্যতিক্রম বলে ভালো বা সংরক্ষণ বলা চলে। তার এই ধারাটা দেখেন, শিরোনামটাই এরকম, পঞ্চম অধ্যায়, যেটা সংরক্ষণ এবং বাতিল। তাই আমার মনে হয় আপনাদের এই আলোচনায় কিছুটা হলেও উপকার পাবেন আপনারা। আর আমার পরবর্তী যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে এই তফসিল সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা তফসিলটাকে আবার আমি ভাগ করে করে আলোচনা করব, যাতে করে আপনারা এই তফসিলটা মনে রাখতে পারেন খুব সহজে। আর ধারাগুলা নিয়ে যেহেতু আমি এখানে এই 5টা অধ্যায় খুব সংক্ষিপ্ত আকারে কথা বলেছি, আলোচনা বলবো না, কারণ আলোচনা দাবি রাখে আরও সহজ এবং সাবলীল ভাষায় আপনাদের সাথে উপস্থাপন করা। তাই আমি মনে করি আমি অধ্যায়গুলো নিয়ে অবশ্যই সহজ এবং সাবলীলভাবে আপনাদের সাথে উপস্থাপনের জন্য আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হব। তাই আজকের যেই প্রাইমারি আলোচনা আপনাদের সাথে, সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্টের কোথায় কি আছে সেটা আপনারা ইতিমধ্যে আমার মনে হয় যতটুকু বুঝতে পেরেছেন, আপনাদের কাজে লাগবে। আর আশা করি আগামী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং কমেন্ট সেকশনে জানান আপনাদের যদি অ্যাডভোকেটশিপ মাস্টার ক্লাস সিরিজটি ভালো লেগে থাকে, তাহলে আগামী দিনে আমরা উৎসাহিত হয়ে আরও ভিডিও বানাবার চেষ্টা করব এবং সেগুলো আপনারা দেখবেন আর অন্যদের সাথেও শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।